এইখানে ধরেন নতুন করে যারা আসছে 24-এর পরে, এদের জন্য এটা মানে ওই এস্টাবলিশমেন্টের জন্য এরা খুবই ডিস্টার্ব, খুবই অসুবিধা। তারা দুই ধরনের চেষ্টা করছে। একটা চেষ্টা করছে হচ্ছে গিয়ে এদের একটা অংশকে করাপ্টেড করার চেষ্টা করছে, সেখানে হয়তো বা কিছু মাত্রায় সফল হয়েছে। 5 লক্ষ টাকা কেউ একজন হয়তো বা চাঁদাবাজি করছে। এইটাকে পুরো এস্টাবলিশমেন্টের মিডিয়া এমন ইস্যু তৈরি করছে যে বাংলাদেশে একমাত্র সমস্যা হয়েছে 5 লক্ষ টাকা চাঁদাবাজি করা, অ্যাজ ইফ বাংলাদেশে আর কোনো রকম কোনো সমস্যা হয়। কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে জানি যে 5 তারিখের পরে ব্যাংক দখল হয়েছে, মিডিয়া দখল হয়েছে, বড় নেতারা বিদেশ থেকে এসে এখানকার প্রধান যে লুটপাটকারী তাদের গাড়িতে করে ধরেন বাসায় গেছে, এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। তো ওইগুলো কিন্তু ইস্যু না, ইস্যু হচ্ছে 5 লক্ষ টাকা সমন্বয় কোনো চাঁদাবাজি করছে। আমি ওইটাকে পক্ষ নিচ্ছি, ওই চাঁদাবাজি করাটাকে পক্ষ নিচ্ছি। আমি বলছি যে এইটা হচ্ছে এই পুরো পরিস্থিতি ধরেন মনে করেন যে আউটকাম। পুরো পরিস্থিতিটা হচ্ছে এরকম যে একটা অংশ করাপ্টেড করার চেষ্টা করছে, আরেকটা অংশকে আপনার ধরেন সকল জায়গা থেকে ধরেন কাট অফ করে দেওয়ার চেষ্টা করছে। এদেরকে কোনো ধরনের কোনো সহযোগিতা করা যাবে না। এই জায়গাতে আমরা সবাই এক। ওরা যদি চলে আসে তাহলে আমাদের খবর আছে। সালের 5 অগস্টকে আপনি কি বিপ্লব হিসেবে দেখতে চান নাকি উদ্বোধন হিসেবে দেখতে চান? আর যেটা হিসেবে দেখতে চান সেটা কেন? জি, আপনাকে ধন্যবাদ। যারা দেখবেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। 5ই আগস্টকে মানে বিপ্লব অভ্যুত্থান এই জায়গাগুলো যেটা হয়, এটা আমাদের একটা বলেছে আমাদের প্রিসেট থাকে, প্রিসেট একটা ধারণা থাকে। ওই ধারণার উপর থেকে আসলে একটা ঘটনাকে জাজ করতে চাই। কিন্তু জনগণের শক্তি বা জনগণের সংগঠিত শক্তি এত ব্যাপক, এটাকে আসলে সবসময় প্রিসেট ধারণা দিয়ে ঠিক মানে মাপা যায় না, ওই বক্সের মধ্যে ঠিক এটা আটকানো যায়। আমাকে যদি বলতে বলেন, তারপর আমি প্রিসেট ধারণার উপরেই আসলে আমি বলি। আমাকে যদি আপনি বলতে বলেন, আমি ব্যক্তিগতভাবে এটাকে যেটা মনে করি যে গত জুলাইতে, শুধু 5ই আগস্টে না, 24-এর জুলাইতে বাংলাদেশের মানে রাজপথে, আমি যেহেতু একটু রাজনৈতিক কর্মী, আমার কথা কিছুটা রাজনৈতিক রেটোরিক্যাল মনে হবে, কিন্তু এটা আমার আসলে কিছু করার নেই, কারণ আমি তো এর মধ্যে দিয়েই গড়ে উঠেছি। তো বাংলাদেশের রাজপথে আসলে একটা বৈপ্লবিক কী বলে যে একটা বৈপ্লবিক পরিস্থিতি নেমে এসেছে, কিংবা একটা বিপ্লব নেমে এসেছে। এখন 5ই আগস্টে যেটা হয়েছে যে ধরেন পুরো পরিস্থিতির একটা বৈপ্লবিক পরিস্থিতি ছিল, কিন্তু একটা বৈপ্লবিক পরিস্থিতিকে বিপ্লবে টার্ন করানোর জন্য কিংবা বিপ্লবে পরিণত করার জন্য যা যা শর্ত দরকার, পূর্ব শর্ত দরকার, কিংবা যেই উপাদানগুলো আমাদের দরকার ছিল, সবগুলো জিনিস আমাদের হাতে ছিল না। এইটা হচ্ছে একটা সংকটের জায়গা, যেই কারণে আমরা কিন্তু কী বলে যে আমরা কোনো সিস্টেম বদল করতে পারি। একটা বিপ্লব প্রথমে যেটা করে, সে একটা সিস্টেমকে রিপ্লেস করে, একটা সিস্টেমকে, একটা কারেন্ট সিস্টেমকে সে উৎখাত করে একটা নতুন সিস্টেম সে ইন্ট্রোডিউস করে। এখন এই ক্ষেত্রে যেটা হয়েছে যে সেটার জন্য যেই শক্তিটা কিংবা যে প্রস্তুতিটা দরকার ছিল সমাজের মধ্যেও, শুধু যারা বৈপ্লবিক শক্তি হিসেবে রাস্তায় নেমেছে তারাই না, সমাজের মধ্যেও আসলে ওইরকম প্রস্তুতি বেশ খানিকটা ঘাটতি ছিল। সেই কারণে মানে আমি বলা যায় এটা আসলে একটা বিপ্লবে পরিণত হয় না, কিন্তু একটা বৈপ্লবিক পরিস্থিতি এখানে, মানে বৈপ্লবিক পরিস্থিতি থেকে অনেক বেশি কিছু ছিল। মানে আমার কাছে এটা খুব আমি নিজে খুবই বোঝার চেষ্টা করেছি। ধরেন ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে আমরা সবাই জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে অনেকগুলো নতুন, অন্তত রেটরিক আকারে অনেকগুলো নতুন কথা আসছে, মানবাধিকার, এটা সেটা, অনেকগুলো নতুন বিষয় আসছে। তো সেই বিষয়গুলোর মধ্যে দিয়ে ধরেন মানুষ 70-80 বছর যাওয়ার পরে মানুষটা আসলে একটা অন্য জগতে প্রবেশ করছে। আগে যেমন ধরেন একটা সময় ছিল যে প্রায় প্রত্যেকটা ইয়াং কী বলে যে সক্ষম ছেলেরা কিংবা ধরেন তরুণ তরুণীরা তারা যুদ্ধবিদ্যা করে, কারণ তখন যুদ্ধ করা আসলে একটা পরিস্থিতি ছিল, যুদ্ধ করা একটা পরিস্থিতি ছিল, যুদ্ধ করাটাই আসলে বাস্তবতা ছিল, যুদ্ধের বাইরে আপনি থাকতে পারবেন। তো এখন আর ওই জায়গাটা কিন্তু, এখন আমরা অন্যভাবে আসলে যুদ্ধগুলো করি। তো সেই জায়গা থেকে ধরেন মানে লক্ষ লক্ষ মানুষ, বিশেষত তরুণরা রাস্তায় নামতেছে রাষ্ট্রের মানে কী বলে স্নাইপারের বিপক্ষে, খালি হাতে বুক পেতে দিচ্ছে। এই ধরনের ঘটনা নিকট ইতিহাসে পৃথিবীর কোথাও, এই ধরনের ঘটনা নিকট ইতিহাসে পৃথিবীর কোথাও। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, বিপ্লব যেটা করে, বৈপ্লবিক পরিস্থিতি যেটা করে, আপনি বিপ্লবের মধ্যে থাকলে অনেক সময় এটা বোঝা যায় না, কিন্তু যারা বিপ্লবটা দেখছে, মানে যে বিপ্লবে ওই মুহূর্তে অংশগ্রহণ করছে না, তাদের জন্য যেটা, এটা একটা দারুণ অনুপ্রেরণা তৈরি। এটা কিন্তু আমরা গত কয়েক
কয়েক মাসের মধ্যে এটা আমরা কয়েকবার দেখেছি। মানে আমি ইন্দোনেশিয়ার আগে এই ঘটনা ঘটছে কিনা আমি মনে করতে পারছি না, কিন্তু ইন্দোনেশিয়াতে আমরা দেখেছি যে পুলিশের বন্দুকের সামনে খালি হাতে ছেলেরা দাঁড়িয়ে যাচ্ছে। এরপরে বোধহয় ফিলিপিনে একটা ঘটনা ঘটছে এই একই ধরনের ঘটনা। তার মানে দেখেন আমাদের কোথায় কোথায় নেপালে এই ঘটনা ঘটছে, আমাদের রংপুর, মানে রংপুর হচ্ছে আমাদের বাংলাদেশের একটা ওইরকম একটা অনুন্নত জায়গা, ওই অর্থে একদম প্রান্তিক একটা জায়গা। সেই প্রান্তিক একটা জায়গার সাধারণ একটা কৃষকের ছেলে আবু সাইদ, আবু সাইদ যে ধরেন সারা পৃথিবীব্যাপী কিংবা এই পুরো অঞ্চলব্যাপী বিপ্লবীদের অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠল, এই জায়গা থেকে আসলে এটাকে বিপ্লব করা যায়। কিন্তু পরিণতির জায়গা থেকে যদি আমরা বলি তাইলে এটা আসলে ওই অর্থে বিপ্লবী পরিস্থিতি, মানে বিপ্লবকে আমরা পরিণতি করতে পারিনি। অন্তত আমরা যারা এটার সংগঠক ছিলাম, আমরা এটা দীর্ঘদিন ধরে আমরা কাজ করেছি। গত ফ্যাসিবাদী আমাদের বিভিন্ন পর্যায়ে আমরা অনেকেই অনেক ফর্মে কাজ করেছি। প্রত্যেকটা কাজই তো আসলে এক জায়গা হয়ে একটা বিপ্লবী পরিস্থিতি তৈরি হয়েছে, এটা আমরা পারিনি। কিন্তু আমি মনে করি একটা দারুণ বৈপ্লবিক পরিস্থিতি আমাদের এখানে তৈরি করতে। আপনি এটাকে বৈপ্লবিক পরিস্থিতি বলছেন, মানে বিপ্লব যে অর্থে মানে ডেফিনেশনের অর্থে যদি আসে এটা বিপ্লব হয় না, এটা সত্য, বা এটাও আপনি স্বীকার করলেন। কিন্তু বিপ্লব না হলে মানে আপনি বৈপ্লবিক একটা অবস্থা তৈরি করে কিছু চেঞ্জ বা আপনারা নতুন রাজনৈতিক দলও তৈরি করলেন, করার পর মানে গত বছর অগাস্টের পরে মানুষের যে আশা সঞ্চার হয়েছিল এই যে নতুন তরুণদেরকে নিয়ে, আপনি কি মনে করছেন যে 1 বছর বা 1.5 বছরের কাছাকাছি এই সময়ে মানুষের কিছুটা স্বপ্নভঙ্গ হয়েছে, অথবা যদি স্বপ্নভঙ্গ হয় সেটা কি কি কারণে হইতে পারে? মানে এটা ব্যাপারটা হচ্ছে, এটা কয়েকটা ভাবে দেখার ব্যাপার আছে। এখানে যেটা হয় যে আমরা কিভাবে আসলে দেখি, আমাদের দেখার তো একটা মাধ্যম থাকে, বা একটা ধরেন দৃষ্টিভঙ্গি থাকে, নতুন কিংবা অ্যাঙ্গেল থাকে, নতুন অ্যাঙ্গেলে আসলে দেখতেছি। এখানে যেটা হয়েছে যে আপনারা একটা জিনিস আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে এখানে 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এখানে অনেক মানুষ যারা সোকল্ড প্রেক্ষাপটের মধ্যে ছিল তারা নাই হয়ে গেছে রাতারাতি। মানে আওয়ামী লীগ সহ ফ্যাসিবাদের যে দোষর যে বৈশিষ্ট্য, এদের কথা বলছি। আবার অনেক মানুষ যারা আসলে কোথাও ছিল না তারা সামনে চলে আসছে। এইটার মধ্য দিয়ে একটা প্রবলেম যেটা হয়েছে যে যারা সামনে আসছে, প্রধানত যারা সামনে আসছে, তাদের ভেতরে একটা মানে একটা প্যাটার্নগত একটা মিল আছে। মিলটা হচ্ছে এরকম যে ধরেন বেশিরভাগের হয়তো পূর্বে রাজনীতি করার অভিজ্ঞতা, তথাকথিত রাজনীতি করার অভিজ্ঞতা, বেশিরভাগেরই ধরেন ফ্যামিলি লিগেসি না। কারণ আমাদের দেশে আমরা এই জিনিসটা বুঝি যে আসলে কারা রাজনীতি করে, এটা না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে বেশিরভাগই সমাজের ওই অর্থে এমন পরিবার থেকে আসা যাদেরকে আমরা সমাজে দেখতে পাই। ধরেন আমরা কি একজন ট্রাক শ্রমিকের পরিবারকে সমাজে দেখতে পাই? আমার ধারণা আমরা দেখতে পাই। মানে আমরা যারা কিছুটা প্রিভিলেজ, পলিটিক্যাল লিডার হিসেবে আমরা যারা কিছুটা প্রিভিলেজ, ধরেন প্রিভিলেজ কোন অর্থে, ধরেন আমাদের একটা মিডিয়া অ্যাক্সেস আছে, কিংবা ধরেন আমরা মিডিয়াতে ধরেন পার্টিসিপেট করি, আইদার আমরা পত্রিকা পড়ি, টিভি দেখি, কিংবা পার্টিসিপেট করি এগুলোর মধ্যে। আমরা ধরেন একটু মানে বিশ্ববিদ্যালয়ে পড়ি, একটু ধরেন সমাজে অগ্রসর অংশ, হ্যাঁ, কোনো না কোনো ফর্মে ধরেন আমরা বিভিন্ন ধরনের ব্যাংক, সরকারি চাকরি, এই ধরনের চাকরি বাকরির সাথে যুক্ত। এইটার সংখ্যা আসলে আমাদের টোটাল ইয়েতে কত, এটা তো আসলে আমরা জানি বেশি। কিন্তু ধরেন একটা ট্রাক শ্রমিকের পরিবার, তাকে কি আমরা চিনি? কিংবা ধরেন একজন রাজমিস্ত্রির পরিবার, তার সম্পর্কে আমরা জানি। এইটা কিন্তু আমাদের মেইন স্ট্রিম সমাজের গল্পগুলো। এখন এই পরিবারের সংখ্যা তো আমাদের সমাজে অনেক, বা আমাদের দেশে অনেক। তাদের ছেলেরা যারা বিভিন্নভাবে দেখবেন যে কষ্ট করে, আপনার ধরেন অনেক ধার দেনা করে, জমি বিক্রি করে, কিংবা ধরেন বাবা বিদেশে গিয়ে টাকা পাঠিয়ে এদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠায়, কিংবা ধরেন বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে পড়তে পাঠায়। এই মানুষরা তো আসলে স্বপ্ন দেখে, এই তরুণরা স্বপ্ন দেখে তারাও সমাজে একটা জায়গা তৈরি করে। কারণ এই জায়গার মধ্যে রাজনৈতিক পরিসরে তাদের কি জায়গা থাকবে না? এটা একটা বড় কোশ্চেন আকারে আজ চলছে। যেই কারণে আমি নিজে যেটা ফিল করছি, আমার এই ফিলিংসটা একদম হয় কি যে ধরেন আপনি যখন একটা পরিস্থিতির মধ্যে কাজ করেন তখন আপনার এক ধরনের ফিলিংস থাকে, বাইরে থেকে আর এক রকম ফিলিংস থাকে। আমার ভেতরে যে ফিলিংসটা আসছে সেটা হচ্ছে যে আপনি দেখবেন 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব যারা দিচ্ছে এবং পরবর্তীতে যারা রাজনৈতিক পরিসরে এবং ধরেন সামাজিক পরিসরে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তাদের বেশিরভাগের কোনো লিগেসি নাই, এবং বেশিরভাগই একটা ধরেন পিছিয়ে পড়া ধরেন সমাজ থেকে আসা,
হয়তো বা ফার্স্ট জেনারেশন ধরেন মনে করেন বিশ্ববিদ্যালয়ে পড়তে আসছে, এই ধরনের ব্যাপারগুলো আছে। আপনারা জানেন গল্পগুলো, অনেকের গল্প আপনারা জানেন, অনেকেরটা হয়তো বা জানেন, কিন্তু এই ঘটনাটা আছে। এটার মধ্য দিয়ে একটা নতুন জিনিস তৈরি হচ্ছে বাংলাদেশে। ওই যে যারা তথাকথিত ধরেন মনে করেন যে এলিট ক্লাস, রাজ পরিবার, এটা একটা চ্যালেঞ্জের মুখে পড়ছে। এলিট ক্লাস রাজ পরিবারের ভেতরে একটা জিনিস যেটা ছিল যে ধরেন আমার বাবা এমপি ছিল, আমি তো এমপি হওয়ারই আসলে মানে আমাদের ওই যে পুরোনো যে চিরস্থায়ী বন্দোবস্ত, পুরোনো যে জমিদার তন্ত্রের লেগেসি তো আমাদের জেনেটিক্যালি রয়ে গেছে। দ্যাটস ওয়াই আমার বাবা যেহেতু জমিদার ছিল, তাহলে আমিও তো জমিদারই হব। আপনি দেখবেন যে পুরনো রাজনৈতিক দলগুলো, এখন তো ধরেন আওয়ামী লীগ নাই, কিন্তু ধরেন সামনে নির্বাচন আসলে আমরা দেখতে পাবো যে বিএনপির ভেতরে এমন হতে পারে যে 200 ক্যান্ডিডেট যে আসতে হচ্ছে গিয়ে ধরেন বাবার পরিচয় আসছে, সে রাজনীতিতেই আসছে বাবার পরিচয়। আসার পরে কীরকম মানে হ্যাঁ তাদের হয়তো বা যোগ্যতা আছে, বিদেশে পড়াশোনা করছে, এটা ঠিক আছে, এটা নিয়ে আপত্তি নেই, কিন্তু সে আসলে তার এন্ট্রিটা কীভাবে হচ্ছে এবং এসে সে কী প্রিভিলেজটা পাচ্ছে, এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ। তো এই পলিটিক্যাল সিস্টেমটাই হচ্ছে এরকম যে এই ধরনের একটা জমিদার তন্ত্র তৈরি করে, এই সিস্টেমের উপরে একটা বিরাট বড় আঘাত আনছে হচ্ছে গিয়ে এই 24-এর গণতন্ত্র। এমন অনেক মানুষ সামনে চলে আসছে, আরে তুমি কে, হঠাৎ করে তুমি কোথেকে আসো, তুমি এসে আমাদের সাথে কথা বলতেছো। মানে আমরা এটা অনেক সময় ফিস করি, ধরেন অনেক সময় একই টেবিল শেয়ার করতে হয়তো পুরনো রাজনীতিবিদদের সাথে, মানে তারা মুখে না বললেও ঠিক বোঝা যায় যে তাদের মধ্যে এই অস্বস্তিটা কাজ করে। আমি অনেক সময় দুষ্টামি করে এটা বলে ফেলি, হ্যাঁ, যে আমার তো আসলে ওনাদের সাথে টেবিল শেয়ার করার কথা না, ওইটা একরকম ইয়ে করি। তো আমি পলিটিক্যাল লিগেসি নাই কারণে একটা ব্যর্থতা, বাকি গুলো যদি লিস্ট আকারে বলেন না ওই ব্যর্থতার সফলতা ব্যর্থতা না, মানে আপনি এটাকে একটা চ্যালেঞ্জ মনে করতেছেন এবং মনে হচ্ছে যে তাদের পলিটিক্যাল লিগেসি না থাকার কারণে তারা এই জায়গায় একটু অপটু অপরিপক্ক। ঠিক তাও না, মানে এখানে ব্যর্থ হচ্ছে যে জায়গাটাতে আমাদের আকাঙ্ক্ষার যে জায়গাটা আমরা আসলে ম্যাচ করতে পারতেছি না, ওই যে ওই পয়েন্টটাই আমি আসলে ভূমিকা হিসেবে টানলাম। আকাঙ্ক্ষার যে জায়গাটা আমরা ম্যাচ করতে পারিনি সেটা হচ্ছে এরকম যে ধরেন এই জায়গাটা যখন হয়েছে পুরো যে এস্টাবলিশমেন্ট যারা 50 বছর ধরে, 70 বছর ধরে, 100 বছর ধরে এখানে আছে, আপনি দেখবেন যে ধরেন একজন রাজনীতিবিদ হয়তো তার বাবাও বিরাট রাজনীতিবিদ ছিলেন, তার দাদা হয়তো বা ধরেন জজ ছিলেন, ম্যাজিস্ট্রেট ছিলেন, কিংবা তার বড় উকিল ছিলেন। এই যে ধরেন 100 বছরের ধরেন লেগেছে, এইটা ধরেন তার জন্য আসলে দল ফ্যাক্টর। আমরা দেখবেন যে অনেকে ধরেন আমরা একজন আওয়ামী লীগের হয়তো বা নিরীহ কর্মীর সাথেও ধরেন ছবি তুলতে ধরেন আপত্তি বোধ করি, কিন্তু অনেকে এমন আছে যে যারা ধরেন একেবারে চিহ্নিত ধরেন ফ্যাসিবাদের দোষরদের সাথে চলাফেরা করতে তাদের অসুবিধা হয়। এই যে ব্যাপারটা, এটা কেন? কারণ হচ্ছে যে এটা কিন্তু দলমতের ব্যাপার, এখানে একটা এস্টাবলিশমেন্ট আছে। এস্টাবলিশমেন্টটা রাজনৈতিক দল, আপনার ধরেন অলিগার্করা আছে, মিডিয়া আছে, কালচারাল এস্টাবলিশমেন্ট আছে, সরকারি চাকরিজীবী, আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি খুবই সিরিয়াস, সব মিলিয়ে আসলে এই পুরো এস্টাবলিশমেন্ট। এইখানে ধরেন নতুন করে যারা আসছে 24-এর পরে, এদের জন্য এটা মানে ওই এস্টাবলিশমেন্টের জন্য এরা খুবই ডিস্টার্ব, খুবই অসুবিধা। তারা দুই ধরনের চেষ্টা করছে। একটা চেষ্টা করছে হচ্ছে কি এদের একটা অংশকে করাপ্টেড করার চেষ্টা করছে, সেখানে হয়তো বা কিছু মাত্রায় সফল হয়েছে, এবং এই যে তাদের কিছু মাত্রার যে সফলতা, এই সফলতাকে ধরেন এমন হয়েছে যে 5 লক্ষ টাকা কেউ একজন হয়তো বা চাঁদাবাজি করছে। এইটাকে পুরো এস্টাবলিশমেন্টের মিডিয়া এমন ইস্যু তৈরি করছে যে বাংলাদেশে একমাত্র সমস্যা হয়েছে 5 লক্ষ টাকা চাঁদাবাজি করা, অ্যাজ ইফ বাংলাদেশে আর কোনো রকম কোনো সমস্যা হয়। কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে জানি যে 5 তারিখের পরে ব্যাংক দখল হয়েছে, মিডিয়া দখল হয়েছে, বড় নেতারা বিদেশ থেকে এসে এখানকার প্রধান যে লুটপাটকারী তাদের গাড়িতে করে ধরেন বাসায় গেছে, এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। তো ওইগুলো কিন্তু ইস্যু না, ইস্যু হচ্ছে 5 লক্ষ টাকা সমন্বয় কোনো চাঁদাবাজি করছে। আমি ওইটাকে পক্ষ নিচ্ছি, ওই চাঁদাবাজি করাটাকে পক্ষ নিচ্ছি। আমি বলছি যে এইটা হচ্ছে এই পুরো পরিস্থিতি ধরেন মনে করেন যে আউটকাম। এই পুরো পরিস্থিতিটা হচ্ছে এরকম যে একটা অংশ করাপ্টেড করার চেষ্টা করছে, আরেকটা অংশকে আপনার ধরেন সকল জায়গা থেকে ধরেন কাট অফ করে দেওয়ার চেষ্টা করছে, এদেরকে কোনো ধরনের কোনো সহযোগিতা করা যাবে না। এই জায়গাতে আমরা সবাই এক, ওরা যদি চলে আসে তাহলে আমাদের খবর আছে, এইরকম একটা পরিস্থিতি আছে। সেই জায়গা থেকে ধরেন সিস্টেমের দিক থেকে যদি আমরা চিন্তা করি, রাজনৈতিক পরিস্থিতির দিক থেকে যদি রাজনৈতিক পরিস্থিতি মানে সিস্টেম, যে বিপ্লবটা আসলে সিস্টেমকে রিপ্লেস করে, আমি শুরুতে বলছি, ওই জায়গাতে আমরা হয়তো বা খুব বেশি পরিবর্তন আনতে পারি। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে যে ধরেন আমি যে কিছুক্ষণ আগে একটা ধরেন মানে শিল্প এলাকায় আশুলিয়াতে একটা মহল্লার মধ্যে মাঠে বসে একটা ধরেন আলোচনা সভা করে আসলাম, উঠান রোডের বুঝলাম। তো সেই জায়গা থেকে ধরেন ওইখানে যেই পরিবেশে আমরা যেরকম আলাপ করছি,
এরকম আলাপ গত 20 বছরের ভিতরে বাংলাদেশে করে। এটা এটা এখন ঘটতেছে এবং এটা রেগুলার ঘটতেছে। এটা একটা বিরাট বড় পরিবর্তন হচ্ছে। আরেকটা বড় পরিবর্তন হচ্ছে আমাদের সাথে যারা রাজনীতি করতে আসছে, এটার একটা বড় অংশ, সম্ভবত 50% মতো মানুষ হচ্ছে আগে রাজনীতি করে। মানে আমরা জানি যে বিরাজনীতিকরণের একটা প্রকল্প কিন্তু এখানে গত 20 বছর ধরে ছিল। সেটার একটা পাল্টা মানে পাল্টা দিকে হাঁটার একটা চেষ্টা করা হচ্ছে। বৈপ্লবিক পরিস্থিতি রাতারাতি পরিবর্তন করে, কিন্তু যখন বৈপ্লবিক পরিস্থিতি সমাজের মধ্যে থাকে না, তখন কিন্তু আপনাকে ধীরে ধীরে আগাইতে হয়, প্রস্তুতি নিতে থাকতে হয়। আবার যখন বৈপ্লবিক পরিস্থিতি আসে, তখন যাতে ওই বৈপ্লবিক পরিস্থিতিকে আপনি বিপ্লবের টান করাইতে পারেন। বিপ্লব সবসময় ধরেন আপনার বন্দুকের গুলির সামনে দাঁড়ায়, রাস্তায় ধরেন ব্লকেট করে হয় ব্যাপারটা তা না। বিভিন্ন ফর্মে এটা হতে পারে। ইভেন নির্বাচনের মধ্য দিয়ে যাওয়া বিপ্লব হতে পারে। 70 সালের নির্বাচন এটার একটা চূড়ান্ত উদাহরণ। 70 সালের নির্বাচনে ধরেন মনে করেন যে গণপরিষদ বসতে না দেওয়ার কারণে কিন্তু 71 মুক্তিযুদ্ধ হয়ে গেছে। তো পরিস্থিতিটা হচ্ছে এখন আমি মনে করি যে খুব দারুণ রাজনৈতিকভাবে পজিটিভ টার্ন নিয়েছে। সিস্টেমের দিক থেকে আমরা হয়তো খুব বেশি পরিবর্তন করতে পারিনি, কিন্তু টার্ন নিয়েছে। কিন্তু এই যে সিস্টেম তো পরিবর্তন করতে পারেন, ঠিক আছে যে আপনি বললেন যে এই সিস্টেমের কারণে মানে বেসিক্যালি যে পলিটিক্যাল স্ট্রাকচার বা পাওয়ার স্ট্রাকচার, আমলাতন্ত্র সব কিছু টিকে থাকার কারণে, বা আপনি যে এস্টাবলিশমেন্টের কথা বললেন, ওই এস্টাবলিশমেন্টের কারণেই বেসিক্যালি সম্ভব হয় না। কিন্তু একটা অভিযোগ আছে যে এনসিপি কি মানে মানে এটা একটা লং প্রসেস, মানে আপনি একটা পলিটিক্যাল পার্টি গঠন করবেন, এরপরে একটা জায়গায় সাকসেসফুল জায়গায় যাবেন, সেটা একটা বিশাল জার্নি। কিন্তু এরকম প্রবণতাও এনসিপির মধ্যে অনেকে অভিযোগ করছে যে এনসিপি কিংস পার্টি হতে চাইছে, অথবা এনসিপি খুব দ্রুত ক্ষমতার কাছাকাছি যেতে চাইছে। এটা কি তাদের এই এই সমালোচনাটাকে আপনি কীভাবে দেখছেন? এটা আসলে মানে প্রধানত কিংস পার্টি যে আলাপটা করা, এটা নিয়ে প্রচুর মিডিয়াতে কিংস পার্টির আলাপটা ধরেন যদি এই সরকারের সাথে সম্পর্ক এবং এই সরকারের সহযোগিতা, দুইটা প্রশ্ন যদি আমরা ধরি, তাইলে এখন বাংলাদেশের সবচেয়ে বড় কিংস পার্টি হচ্ছে বিএনপি। কেন? কারণ আপনি খেয়াল করে দেখেন সরকারের মধ্যে কাদের প্রভাব সবচেয়ে বেশি। সরকার মানে হচ্ছে গভর্নমেন্ট চলতেছে এবং যে ব্যুরোক্রেসি আছে, এস্টাবলিশমেন্ট আছে, কাদের মানে মিডিয়া হাউসগুলো কাদের দখলে, বিশ্ববিদ্যালয়গুলো কাদের দখলে, আপনার ধরেন ব্যুরোক্রেসি কাদের দখলে, সরকারের মধ্যে কাদের লোক ধরেন এই বিষয়গুলো আমরা কম বেশি জানি। তো সেই জায়গা থেকে ধরেন ওই যে মানে এস্টাবলিশমেন্টের জন্য যে অসুবিধা, একে তো কোনো না কোনোভাবে ফ্রেমিং করতে হবে, ট্যাগ দিতে হবে। তো কিংস পার্টি ওই ট্যাগের একটা অংশ, কিন্তু আদতে ওইরকম কোনো মানে কিংস পার্টির ফ্যাসিলিটি যদি আপনি বলেন, সেটা এনসিপি যতটুকু পেয়েছে আমি মনে করি তার থেকে বহুগুণ বেশি অন্য অনেক দল পেয়েছে। ইভেন এমন অনেক দল আছে, ধরেন ওই অর্থে নাম কমাস্তা দল, আমি তাদের অবদানকে খাটো করছি না, যে কোনো পর্যায়ের একটা দলই, রাজনৈতিক দলই সমাজের জন্য কোনো না কোনো ভূমিকা রাখে, কিন্তু তারাও অনেক সময় ধরেন এনসিপি থেকে অনেক বেশি ফ্যাসিলিটিস সরকারের কাছে পেয়েছে। এখন আসলে আমি যেটা বুঝি যে 24-এর গণঅভ্যুত্থানের পরে যতগুলো রাজনৈতিক দল ফাংশন সবাই কোনো না কোনো ফর্মে কিংস পার্টি। ইভেন এখন পর্যন্ত ফ্যাসিবাদের অন্যতম সর্ববৃহৎ যে দোসর জাতীয় পার্টি, ওরা পর্যন্ত এখন পর্যন্ত কিংস পার্টি মানে করতেছে, মানে কিংস পার্টি যাদের ওই ধরনের যে সুবিধা ওটা তারা এনজয় করতেছে। আপনি খেয়াল করে দেখেন জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন করা হলো, সেই আন্দোলনের মধ্যে একটা পরিস্থিতিতে গণঅভ্যুত্থানের সময় অন্যতম প্রধান তরুণ নেতা নুরুল হক নূরকে যেই পর্যায়ে ধরেন আক্রমণ করা হয়েছে, তার প্রাণ চলে যেতে পারত, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে জাতীয় পার্টি ইস্যু। তাহলে এইখানে তো ধরেন জাতীয় পার্টি তো আসলে কিংস পার্টি, অন্যতম বড় কিংস পার্টি। এটা আসলে আমি মনে করি খুব মানে নাকচ করার চেষ্টা করেছেন বা করছেন। তো আমি একটা প্রশ্ন দিয়ে শেষ করে দিব, এরপরে আমরা আসলে হয়তো আপনাকে একটা প্রশ্ন করবি, সেটা হচ্ছে যে এখন এনসিপির ফিউচার প্ল্যান কি, তারা এখন কী করতে চাচ্ছে, বা ভবিষ্যৎ রাজনীতি অথবা সামনে নির্বাচন কি তাদের পরিকল্পনা কি? ভবিষ্যৎ রাজনীতি, সামনে নির্বাচন তো ধরুন এখনই নির্বাচনের আলাপটার মধ্যে আমরা এখনই ঢুকতে পারতেছি না সম্মত কারণ, কারণ আমরা একটা বিরাট বড় বৈপ্লবিক আকাঙ্ক্ষা আমাদের ছিল, আমরা হয়তো বা অনেক কিছু আমরা ধরন করবো, কিন্তু তারপরে একটা মিনিমাম আকাঙ্ক্ষা তো তৈরি হচ্ছে, মিনিমাম আকাঙ্ক্ষা হয়েছে, যেটা আসলে অ্যাটলিস্ট এটুকু বাস্তবায়ন করতে হবে, নাহলে আপনি এখান থেকে কোনোভাবে বেরোতে পারবেন। এরকম একটা পরিস্থিতি, একটা ডেডলক সিচুয়েশনে কিন্তু বাংলাদেশ আছে কিংবা ছিল। এখান থেকে সেই ডেডলক সিচুয়েশন থেকে বাংলাদেশকে বের করতে গেলে একটা মিনিমাম রিফরমেশন দরকার আছে। তো সেই মিনিমাম রিফরমেশনের জন্য ধরেন জুলাই চার্টারের একটা আলোচনা চলছে। এখন জুলাই চার্টারটা বাস্তবায়ন কিংবা এটা ফাইনাল হওয়ার আগ পর্যন্ত নির্বাচনের আলাপটা
একটু আর্লি, মানে কি বলবো, ঠিক আর্লি না, মানে নির্বাচন আলাপটা কিছুটা সাংঘর্ষিক আছে। যে ধরেন জুলাই চার্টারটা কি হচ্ছে তার উপরে আপনি ডিপেন্ড করবে যে আপনি কীভাবে গণপরিষদ নির্বাচনটা করবেন, এটার উপর অনেকগুলো বিষয় ডিপেন্ড করে। কিন্তু নির্বাচন, যে কোনো রকম নির্বাচনকে তো আসলে স্বাগত জানাতে হবে, নির্বাচন তো হতেই হবে। কারণ নির্বাচনের মধ্যে দিয়ে আর একটা নতুন পর্বে বাংলাদেশে প্রবেশ করে। তো নির্বাচন হওয়ার আগ পর্যন্ত আমরা সবাই যদি একমত থাকতে পারতাম তাহলে অনেক ভালো হতো। কিন্তু এই জায়গাটা শতভাগ থাকা যায় না, যেটা দুঃখজনক। যদি থাকা যেত তাহলে ভালো হতো। আর এনসিপির যে ব্যাপারটা, এনসিপির ব্যাপারটা হচ্ছে যে মানে আমরা রিয়েলি যেটা আমরা বলছি, আমরা এটা মেন করি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তই আসলে আমরা গড়ে তুলতে চাই। এখন সেখানে ব্যাপারটা হচ্ছে যে এখানে এনসিপির অনেকগুলো দুর্বলতা আছে, যেমন আবার অনেকগুলো ধরেন শক্তির জায়গা আছে। শক্তির জায়গাগুলো আসলে আমরা ওইভাবে এখনো ঠিক প্রকাশ করতে পারিনি, কিংবা ধরেন ওইভাবে প্রকাশিত হয়। মানে ধরেন এনসিপিতে এমন অনেক মানুষ আছে যাদের দীর্ঘদিন রাজনীতি করার অভিজ্ঞতা আছে, কিন্তু তারা একটা দীর্ঘ সময়, ধরেন আপনি একটা দীর্ঘ সময় একটা পচা পুকুরের মধ্যে ছিলেন, কিন্তু আপনার গায়ে ময়লা লাগে না। চর্চার মধ্যে ছিল। আপনার গায়ে ময়লা লাগে না, এই ধরনের মানুষ তো আসলে বিরল। আমাদের মধ্যে এরকম অনেক মানুষ আছে যারা দীর্ঘ সময় রাজনৈতিক প্র্যাকটিসের মধ্যে বিভিন্ন ফর্মে ছিল, কিন্তু তারা আসলে কম্প্রোমাইজড হয় কোনো না কোনো ফর্মে, তারা নিজেদেরকে টিকে রেখেছে। এই যে ট্রেনিংটা, ওই সময়ের রাজনৈতিক চর্চার যে ট্রেনিংটা, এটা এনসিপির জন্য একটা বিরাট শক্তি দেয়। এদেরকে আমরা ওইভাবে ঠিক চিনি না। আট হচ্ছে যে একটা ব্যাপক সংখ্যক তারুণ্যের জোশ আছে, ব্যাপক সংখ্যক তারুণ্যের জোশ আছে, এটা খুবই পজিটিভ। সাহস, এটা একটা পজিটিভ ব্যাপার। যে কোনো কিছুকে ধরেন পরিবর্তন করার জন্য ধরেন একটা মানে বিরাট বড় করে চিন্তা করা। ধরেন বাংলাদেশে 2024 সালের আগস্টের আগে কিংবা জুলাইয়ের আগে, জুন মাসে বাংলাদেশের যদি সংবিধান নিয়ে কথা বলতে, অ্যাজ ইফ মনে করেন সবসময় তার মাথায় থাকতো যে আমার রাষ্ট্রদ্রোহ মামলা হতো, আমি জেল কাটতে পারি। কিন্তু বাংলাদেশে এখন আমরা প্রতিদিন উঠানে যে বলতেছি নতুন সংবিধান, র্যাডিক্যাল চেঞ্জ। তার মানে আপনি বড় স্বপ্ন দেখার একটা পরিস্থিতি আসলে জুলাই আমাদেরকে করে দিয়েছে। বড় স্বপ্ন যদি একটা জনগোষ্ঠী দেখতে পারে, বড় কাজ করা খুব কঠিন বলে আমার কাছে মনে হয়। অর্থাৎ এনসিপি ধরেন এখন পর্যন্ত আমি মনে করি যে শত বাধা বিপত্তি এবং ইয়ের মধ্যে দিয়ে এখন পর্যন্ত একটা মিনিমাম রাইট ট্র্যাক আছে, বাট তার কিছু সময় দরকার। এটা আসলে রাজনৈতিক দল করে একটা পরিস্থিতি পরিবর্তন করা, এটা রাতারাতি হয় না, টাইম দেখা যায়।